সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা। শিক্ষার্থীরা, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব আজ এই ক্লাসটিতে। কবিতাটি হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি। কবিতাটি লিখেছেন দিলোয়ার। রক্তে আমার অনাদি অস্থি কবিতার প্রথম পর্বের ক্লাসটিতে আমরা কবিতার কবি পরিচিতি, কবিতার মূল ভাব, উৎস এবং নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই দ্বিতীয় পর্বের ক্লাসটিতে আলোচনা করব কবিতাটি নিয়ে, অর্থাৎ কবিতাটির প্রতিটি চরণ আমরা বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো কবিতাটি বুঝে নেবার পূর্বে চলো কবিতাটিতে আমরা যেন খুব ভালো মতো অনুধাবন করতে পারি, সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও সমার্থক শব্দগুলো আগে আমরা জেনে নেব। তাহলে আমরা যখন কবিতাটি পাঠ করব, বিশ্লেষণ করব, তখন আমরা খুব ভালো মতো এই কবিতাটি বুঝতে পারবো, অর্থাৎ অনুধাবন করতে পারবো। তাহলে চলো কবিতাটি পাঠ করার পূর্বে, বিশ্লেষণ করার পূর্বে আমরা এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও সমার্থক শব্দ জেনে নিই। শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য দেখো খুব গুরুত্বপূর্ণ এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ সমার্থক শব্দ তৈরি করে রাখা হয়েছে। প্রথমে হচ্ছে হেম। হেম শব্দের অর্থ হচ্ছে সুবর্ণ বা সোনা। গণমানব মানে হচ্ছে প্রান্তিক জনগণ। মারণ বেলা মানে হচ্ছে হননকাল, বিনাশকাল। ঘূর্ণি শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণমান জলরাশি, আবর্তিত জলরাশি। আবেশ নদী ও ঢেউ, এখানে আবহমান ছুটে চলা নদী ও ঢেউকে বুঝিয়েছে। যৌবন মানে হচ্ছে তারুণ্য, যুবা অবস্থা। প্রেম মানে হচ্ছে প্রণয়, ভালোবাসা, প্রীতি, স্নেহ। কাজল শব্দের অর্থ হচ্ছে কাজলের মতো বর্ণবিশিষ্ট অঞ্জন। নিরবধি মানে হচ্ছে সবসময়, অনবরত, নিরন্তর, অশেষ, সীমাহীন। গণমানব মানে হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ মানুষ। মুগ্ধ শব্দের অর্থ আত্মহারা, মোহগ্রস্ত, বিহ্বল, নির্বোধ। মরণ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, বিনাশ, জীবনের সমাপ্তি। প্রাণ শব্দের অর্থ হচ্ছে জীবন, সজীবতা। বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশে একেবারে দক্ষিণে অবস্থিত যে সমুদ্রটি আছে সেটি। ভয়াল মানে হচ্ছে ভীষণ, ভয়ঙ্কর, ভীতিকর। ক্রোধ মানে হচ্ছে রাগ, রোষ, সহজে রাগান্বিত হয় এমন। উপমা হচ্ছে তুলনা, সাদৃশ্য, এক ধর্মবিশিষ্ট দুই ভিন্ন জাতীয় বস্তুর সাদৃশ্য বর্ণনা। স্বজন মানে হচ্ছে আত্মীয়, আপন মানুষ, আপনার লোক, বন্ধু বান্ধব। অশেষ শব্দের অর্থ হচ্ছে যার কোনো শেষ নেই, অন্তহীন, সুবিশাল, অসীম। অনাদি শব্দের অর্থ হচ্ছে আদিহীন, উৎপত্তিহীন, স্বয়ম্ভু, চিরকালীন, চিরগত। অস্থি শব্দের অর্থ হচ্ছে হাড়, কঙ্কাল। বিদেশি শব্দের অর্থ হচ্ছে অন্য দেশ, ভিন্ন রাষ্ট্র, স্বদেশের বাইরে অবস্থিত দেশ। শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ শব্দার্থ ও সমার্থক শব্দগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা আলোচনা করব কবিতা নিয়ে। এখন দেখবে কবিতাটি নিয়ে আলোচনা করলে তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে। শিক্ষার্থীরা, এবার তাহলে চলো আমরা কবিতাটি নিয়ে আলোচনা করি এবং কবিতাটি ভালো মতো বুঝে নেই। রক্তে আমার অনাদি অস্থি, কবিতাটি লিখেছেন দিলোয়ার। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কবি আমাদের বাংলাদেশের অন্যতম একটি প্রধান নদী যে পদ্মা আছে, সেই পদ্মা নদী নিয়ে কিন্তু প্রথমে
কবিতার প্রথম চরণটি শুরু করেছেন যে পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম। অর্থাৎ কবি এই যে আমাদের যে নদীগুলো আছে, তোমরা তো জানো যে আমাদের এটা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। তাহলে কবি নদীমাতৃক বাংলাদেশের এই নদীকে কি করেছেন? নদীকে বলেছেন চির যৌবনময়। তাহলে চির যৌবনময় নদী কোনটা? পদ্মা। তাহলে পদ্মা তোমার যৌবন চাই, অর্থাৎ নদী হচ্ছে চির যৌবনময়। এদের সৃষ্টি আছে কিন্তু কখনই কি ধ্বংস নেই। তাই কবি যেন মায়াময়ী, প্রেমময়ী, চির যৌবনা নদীর প্রেম প্রত্যাশী এবং এই পদ্মা যমুনা নদীর নিকট কবি যৌবন ও প্রেমময়ী নারীর মতো একে কবি নদীকে কল্পনা করেছেন। তো এজন্য কবি পদ্মার কাছে যৌবন চেয়েছেন এবং এই যে নদী যমুনা, এই যমুনা নদীর কাছে চেয়েছেন প্রেম। অর্থাৎ কবি এই নদীর নিকট যৌবন ও প্রেমময়ী নারীর সাথে তুলনা করেছেন নদীকে। এরপর কবি বলছেন সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। আমরা আরেকটা নদী পাচ্ছি সুরমা। সুরমা নদীকে কবি বলছেন কি? কাজল বুকের পলিতে গলিত হেম। শিক্ষার্থীরা, হেম শব্দের অর্থ আমরা জানি সুবর্ণ বা সোনা। আর এখানে সুরমা নদীর বলেছে যে কাজল বুকের পলিতে গলিতে হেম, অর্থাৎ এই যে আমাদের যে পলিমাটি কি করে? জমিকে উর্বর করে সোনালী ফসল ফলায় বলে এই মাটি একেবারে কি কবির কাছে একেবারে গলিত সোনা বা হেমের সাথে তুলনা, অর্থাৎ স্বর্ণের সাথে তুলনা করেছেন। তো পলিমাটি যেহেতু জমিকে উর্বর করে সোনালী ফসল ফলায় বলে এই মাটি কবির কাছে একেবারেই গলিত হেম, অর্থাৎ গলিত সোনা। তাহলে কোন মাটি কবির কাছে গলিত সোনা? সুরমার কাজল বুকের একেবারে পলিত গলিত হেম হয়েছে। এরপর কবি বলছেন পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের প্রধান কয়েকটি নদীর নাম বলেছেন, যে পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, কর্ণফুলী। এইগুলো হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী। তো এই নদীগুলোর বুকে কবি কি নিরবধি গণমানবের তুলি, অর্থাৎ নদীগুলো কবিকে শিল্পী হওয়ার উৎসাহ ও প্রেরণা দিয়ে তাকে ছবি আঁকার তুলিতে পরিণত করেছেন। অর্থাৎ এই তুলি কিন্তু মানে নর্মাল কোনো তুলি না। এই গণমানবের তুলি বলতে কবি প্রান্তিক জনগণকে বুঝিয়েছেন। অর্থাৎ আমাদের এই কবি দিলওয়ার তিনি একেবারে জনমানবের তুলি হয়ে এই বাংলার বুকে নিরবধি বয়ে চলেছেন। কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা। এই যে কবি বলছেন যে জীবনের কত বিচিত্র রং, অর্থাৎ জীবনে যে মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা নানা রূপের কথা এখানে কবি বলেছেন। চারদিকে করে খেলা, অর্থাৎ মানুষের জীবনে যে সুখ দুঃখগুলো তার চারদিকে খেলা করে। এরপর কবি বলছেন মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। মারণ বেলা শব্দের অর্থ হচ্ছে হননকাল বা বিনাশকাল। তো এই যে চারদিকে মানে মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে, এখানে আসলে কবি এই যে প্রবহমান নদীর বাঁকে বাঁকে যে মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে এবং এই ফাঁদে পড়ে কি হয় কারো বিনাশ ঘটে, সেই কথাটাই কিন্তু কবি এখানে বুঝিয়েছেন। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই। কবির প্রাণ স্বপ্ন মানে এখানে কবির প্রাণ স্বপ্নকে কবি কোথায় রেখেছেন? বঙ্গোপসাগরের বুকে। একটা জিনিস খেয়াল করো যে স্বপ্ন কি হয়? চির অমর হয়। কবির স্বপ্ন চির অমর, কারণ সেই স্বপ্নটাকে কবি কি করেছেন? বঙ্গোপসাগরের বুকে আমানত হিসেবে রেখেছেন। সেজন্য কবি বলেছেন যে রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই। ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। এই যে দেখো, উপমা যে তার নেই। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ঘূর্ণায়মান জলরাশির মতোই কবির ক্রোধ আবর্তিত হতে থাকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে। সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো কবির ক্রোধ শক্তিমান। অর্থাৎ
এই যে ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। এখানে কবি আসলে তার একেবারে যে ভয়াল ঘূর্ণি, সেই ঘূর্ণির ক্রোধের সাথে কবি তার নিজের ক্রোধকে শক্তিমান হিসেবে এখানে প্রকাশ করেছেন, এবং এই ক্রোধটা হচ্ছে তার বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে। বিদেশি আগ্রাসন বলতে আসলে যুগে যুগে কালে কালে বাঙালি জাতির উপরে যে বিদেশি শাসক শোষক গোষ্ঠীরা যে অত্যাচার নির্যাতন করেছে, সেই বিদেশি শাসক শোষক গোষ্ঠী অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তার হচ্ছে এই ক্রোধ। এরপর কবি বলছেন, এই ক্রোধ জলে আমার স্বজন। অর্থাৎ এখানে কবি স্বজন বলতে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে বুঝিয়েছেন। অর্থাৎ এই বিদেশি আগ্রাসনের প্রতি ক্রোধ ও তার স্বজনদেরও বুকে প্রতিনিয়তই জ্বলছে। গণমানবের বুকে, এই যে দেখো গণমানব, গণমানব মানে কি? প্রান্তিক। অর্থাৎ এই যে ক্রোধ, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে যে ক্রোধটা, এই ক্রোধ প্রান্তিক জনগণের বুকেও জ্বলছে। কেন জ্বলছে দেখো, যখন বোঝায় প্রাণের জাহাজ নরদানবের মুখে। এই প্রাণের জাহাজ বলতে আসলে সম্মিলিত শক্তিকে নরদানবরা কি করতে পারছে না, গ্রাস করতে পারবে না। কারণ আমাদের সম্মিলিত প্রয়াস যখন একত্রিত হবে, তখন আমাদের সম্মিলিত শক্তি যখন আরো বেশি প্রতিরোধ হয়ে উঠবে, তখন এই নরদানবরা আর তা গ্রাস করতে পারবে না বলে কবি এখানে বুঝিয়েছেন। পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। কবি এই সমস্ত কিছু ব্যাখ্যা করার পূর্বে আবারও তার এই যে নদীমাতৃক বাংলাদেশ, সেই নদীমাতৃক বাংলাদেশের পদ্মা সুরমা মেঘনা যমুনার কথা বলে কি বলছেন, যে অশেষ নদী ও ঢেউ। অর্থাৎ কবির রক্তের ভেতরে যে জাতিসত্তার শ্রাণিত অস্থি, যার নিজস্ব অস্তিত্বকে ধারণ করে, তাকে কবি এখানে বুঝিয়েছেন যে বিদেশে জানে না কেউ। অর্থাৎ বিদেশিরা হয়তো জানে না যে বাঙালি জাতি নিজের অস্তিত্বকে ধারণ করে আছে, তার দুর্মর প্রাণ ও অক্ষয় শক্তি, তাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। সেজন্য কবি বলেছেন যে বিদেশে জানে না কেউ। তো শিক্ষার্থীরা, আমাদের কবিতাটা তো এখানেই পাঠ শেষ হলো। আমি আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো বা কবিতাটি তোমাদের ভালো লেগেছে। তো এই হচ্ছে আমাদের কবিতা, রক্তে আমার অনাদি অস্থি। আশা করব তোমরা কবিতাটি বাসায় আরো ভালো করে পাঠ করবে এবং অনুধাবন করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।